স্বরূপ বিশ্বাসের এজেন্ডা নয় ভালো সিনেমা তৈরি করা। তিনি তো সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত নন, তিনি ফিল্ম বানাননি, তিনি অভিনেতা নন, তিনি টেকনিশিয়ান নন। যে কোনো গিল্ড বা ইউনিয়নের ক্ষেত্রে যারা সেটার চালিকা শক্তি হবেন, যারা সেটা চালাবেন, তাদেরকে সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ওইখানে বসিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিশ্বাসে অবিশ্বাসে আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আপনারা নিয়মিতভাবে বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠান ট্রাইব টিভি বাংলায় দেখছেন, যেখানে টলিউডে এই মুহূর্তে অনেক 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 সমস্যার কথা কিন্তু আমরা তুলে ধরছি। এবং আমাদের এই সেগমেন্টে আপনারা দেখবেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিশিয়ান প্রত্যেককে কিন্তু আমরা আনছি এবং তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছে। কি চলছে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেখানে বিনোদনের অন্যতম জায়গা, যেখানে শুটিং হয়, যেখানে আমরা যা বিনোদনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য যা দেখি, সিনেমা বলুন, সিরিয়াল বলুন, শর্ট ফিল্ম বলুন, যে কোনো কিছু, সেখানে কি চলছে? সিন্ডিকেট রাজ চলছে। এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব, এবং আজকে আমাদের যিনি অতিথি তাকে আপনারা খুব ভালো করে চেনেন, জানেন, এবং তাকে আপনারা একটা সময় একটি এন্টারটেনমেন্ট চ্যানেলে একটি খুব জনপ্রিয় রিয়েলিটি শোর অ্যাঙ্কার হিসেবে দেখেছেন। আজ সে অভিনেতা। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। বিশ্বাসে অবিশ্বাসে সেগমেন্টের আমাদের আজকের অতিথি আমার পাশেই বসে আছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্র, তোমাকে ট্রাইব টিভি বাংলার স্বাগত। থ্যাংক ইউ। এবং বিশ্বাসে অবিশ্বাস আমাদের যে প্রোগ্রাম, যে সেগমেন্ট চলছে, অনেকগুলো পর্ব হয়ে গেছে অরিত্র। আমি প্রথমে যেটা জিজ্ঞেস করবো তোমায়, এই যে যা চলছে এই মুহূর্তে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেক রকম অভিযোগ উঠছে। অভিযোগ উঠছে ডিক্টেটরশিপের, অভিযোগ উঠছে সিন্ডিকেট রাজের, অভিযোগ উঠছে কাটমানির, অভিযোগ উঠছে গিল্ডের কার্ড নিয়ে কমিশনের। দেখুন, টালিগঞ্জের সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে আমি যখন আমার বয়স অ্যাপ্রক্সিমেটলি 5 বছর, যখন আমার পরিবারের কেউ এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত নন। নিজে অভিনয়ের আবৃত্তি পাঠ করতাম, থিয়েটারের সাথে সামান্য যোগাযোগ ছিল। সেই থেকে যখন আসি, সেখান থেকে আজ অবধি প্রায় অলমোস্ট 2 দশক পার করে ফেলেছি, এবং মানুষ আমাকে এত ভালোবেসেছেন, দেখেছেন। আমার রোজগার থেকে, আমার জনপ্রিয়তা থেকে যা পেয়েছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকেই পেয়েছি। ফলে সেই জায়গায় এই ইন্ডাস্ট্রিটাকে আমি রকমারিভাবে বিবর্তিত হতে দেখেছি, রাজনৈতিকভাবে বিবর্তিত হতে দেখেছি, আমি প্রযুক্তিগতভাবে বিবর্তিত হতে দেখেছি। আমি একসময় যখন ফিল্মে কাজ করেছি, তখন অ্যানালগে শুটিং হতো। আমার প্রথম দিকের পরাণ যায় জুলিয়ারে থেকে শুরু করে এই ধরনের সমস্ত ছবিগুলো ফিল্মে শুটিং হতো। তারপরে ডিজিটাল ক্যামেরা, এখন তো একদম মোবাইল ফোনে ফিল্ম মেকিং হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় একটা মিডিয়ার বিবর্তন দেখেছি। কিন্তু গ্র্যাজুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনেও যখন আমি কাজ করেছি দীর্ঘদিন, প্রচুর বাংলা ছবিতে আমি কালারিস্ট হিসেবে কাজ করেছি, বা এডিটিং বা সম্পাদনার কাজ করেছি। সেইগুলো করবার ফলে আমার যেটা হয়েছে, আমার দুটো দিকেই মানুষের সাথে মেলামেশা, বোঝাপড়া, তাদের কি অভাব, অভিযোগ ইত্যাদিগুলো, বা নিজের অবজারভেশন যে কি কি সমস্যা, সেগুলো আমি আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা বলতে পারি, সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রির এই যে গিল্ড সিস্টেম বলুন, বা যেগুলো নিয়ে আপনারা নিয়মিত অ্যাড্রেস করছেন চ্যানেলে। যে কোনো গিল্ড বা ইউনিয়নের ক্ষেত্রে যারা সেটার চালিকা শক্তি হবেন, যারা সেটা চালাবেন, তাদেরকে সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে হবে। এটা হচ্ছে প্রথম সমস্যা। আজকে যদি আমাকে বলা হয় যে আপনি পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর গিয়ে সামলান, আমি তো সেটা সামলাতে পারবো না। তার কারণ অর্থনীতি বিশেষজ্ঞ আমি নই, এবং অর্থ দপ্তর কীভাবে চালাতে হয় সেইটা আমি জানি না। তো একই রকমভাবে আমি যদি এটা এক্সপেক্ট করি যে একজন নেতা বা একজন অর্থমন্ত্রী, তাকে আমি এনে বসিয়ে দিলাম হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি চালনা করার জন্যে, যিনি নিজে কোনো দিন চলচ্চিত্র বানাননি, চলচ্চিত্র প্রডিউস করেননি, বা চলচ্চিত্র বানানোর মধ্যের যে ক্রিয়েটিভ এভলিউশনগুলো, সেগুলোর মধ্যে দিয়ে তিনি যাননি, তিনি শুধুমাত্র এই চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন এই প্রভাবে যে তিনি একজন মন্ত্রী বা তিনি একজন নেতা, কোনো একটা প্রভাবশালী সূত্রে অথবা রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ওইখানে বসিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। যেহেতু আপনার ছবির নাম, আপনার এই প্রজেক্টের নাম বিশ্বাসে অবিশ্বাস, তাই সকলেই জানেন যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং তার ভাই স্বরূপ বিশ্বাস মহাশয়, এই দুজনের দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে। এবং আমি যেটা যতটুকু আমার ব্যক্তিগত অবজারভেশনের মূল যে গোড়ায় গলদ, সেটা হচ্ছে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, এই দুই মানুষ
তারা কিন্তু নিজেরা কোনোদিনই ফিল্ম মেকিংয়ের সাথে অ্যাক্টিভলি জড়িত ছিলেন না। আমি একটু তোমায় ইন্টারাপ্ট করি, এই যে তুমি যেহেতু নাম বললে অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস, আমাদের অনুষ্ঠানে যারা এসছেন তারা একদম ওপেনলি বলছেন দর্শকদের সামনে, সেই পর্ব দর্শকরা দেখেছেন, বিশ্বাস ব্রাদার্স মানে এখন টলিউড ইন্ডাস্ট্রি, অনেকে বলেছে ইন্ডাস্ট্রিজ, অনেকে বলেছেন এর প্রভাবের মধ্যে চাপা পড়ে গেছে। তাহলে এই বিশ্বাস ব্রাদার্সের এগেনস্টে যে এত 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 অভিযোগ, সেটা নিয়ে তোমার মূল্যায়ন? আমার মনে হয় যে বিশ্বাস ব্রাদার্স বলতে যে গ্যাংটাকে আমরা ইন্ডিকেট করছি তারা বোধহয় বোরে, মানে তারা আসল চালিকা শক্তি নয়, ওনারা সফট টার্গেট। ওনারা যেহেতু সামনের দিকে আছে, মানে আমাদের কোনো ঝামেলা হলে যেহেতু আমি ঝামেলাটা তার সাথে মুখের ওপর করতে পারছি, তাই আমাদের মনে হচ্ছে বোধহয় অরূপ বিশ্বাস বা সৌরভ বিশ্বাসই বোধহয় আসল কালপ্রিট। কিন্তু আমার যেটা মনে হয়, আমার অবজারভেশন, যে তারা আসল কালপ্রিট নয়। তাদের পেছন থেকে কোনো এক অদৃশ্য হস্ত, যাকে আমরা হয়তো দেখতে পাই না, সেটা যে কোনো পলিটিক্যাল ফোর্স হতে পারে, তারা এনাদেরকে বসিয়েছেন তাদের হয়ে কাজ করানোর জন্য। একটা প্রক্সি ওয়ারফেয়ারের মধ্যে আমরা যুক্ত হয়ে পড়েছি। আমরা মনে করছি যে সৌরভ বিশ্বাস বাবুকে তার সাথে বোধহয় লড়াই করলে আসল সমাধানটা হবে, কিন্তু আসলে তা হবে না। এবং আরেকটা যেটা টেকনিক্যাল গোলমাল আমি যেটা অবজার্ভ করেছি, সেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে যেটা নিয়ে মূল প্রবলেম, যে গিল্ডের লোকেদের না নিয়ে কাজ করা হচ্ছে। আমি একাধিক ফেসবুক লাইভে বলেছিলাম যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রবলেম হচ্ছে কাজের সংখ্যা কমেছে। এই কাজের সংখ্যা কমার জন্য, ধরুন আমি আর্টিস্ট ফোরামের মেম্বার, একদম বছরে চাঁদা দিয়ে আমার মেম্বারশিপ কার্ড আছে। এবার আর্টিস্ট ফোরামে আমার মেম্বারশিপ নম্বর হচ্ছে ধরুন 4000 কততম একটা এক্স্যাক্ট ফিগারটা ভুলে গেছি, মানে 4000-এর পরে, তার মানে আমার আগে 4000 জন মানুষ কিন্তু রেজিস্টার্ড আছেন। এইবার একটা সহজ অঙ্কে আপনি ভেবে দেখুন যে যদি প্রতি মাসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 10টা নতুন প্রজেক্ট হয়, এতগুলি হয় না, আমি তাও অঙ্কের সুবিধার্থে বলছি, প্রতি মাসে 10টা নতুন প্রজেক্ট হচ্ছে এবং প্রতি প্রজেক্টে 100 জন ইউনিক সেট অফ অভিনেতা অভিনেত্রীদেরকে আমি হায়ার করছি, তাহলে সেই মাসে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট দিতে পারলেন 1000 জনের। তাহলে ওই যে বাকি 3000 জন, মানে কনসিডারিং আমার 4000-এর ফিগারটা, যেহেতু 4000 জন অ্যাপ্রক্সিমেটলি আছে, আরও বেশি থাকতে পারে, আমি 4000 ধরেই বলছি, তার মানে প্রতি মাসে ওই 1000 জন এমপ্লয়মেন্ট পাচ্ছে, 3000 জন কিন্তু এমপ্লয়মেন্ট পাচ্ছে না। তখন তারা এবার ফোরামকে প্রশ্ন করছে যে কি হলো, কাজ পাচ্ছি না, আমার রোজগার নেই, কারণ সবার তো ব্যাকআপ প্রফেশন থাকে না। এবার এটা গেল হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের দিক। এবার আপনি যেটা টেকনিশিয়ান অ্যাঙ্গেল বলছেন, টেকনিশিয়ান অ্যাঙ্গেলের প্রধান মুশকিলটা হচ্ছে যে একটা বড় সময় গেছে, যে সময়ে অর্থের বিনিময়ে প্রচুর সংখ্যক মানুষকে এই ফেডারেশনের মেম্বারশিপের কার্ড দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সংখ্যাটা এত বেড়ে গেছে, এবং সেটা সঠিকভাবে স্ক্রুটিনি করে যে না কতদিন ধরে কাজ করছেন, কি করছেন না করছেন, এইসব ভিত্তিতে হয়নি। একদম সোজা ভাষায় নেপোটিজম বা ফেভারিটিজম, মানে কোনো ইভ্যালুয়েশন হয় না, যথাযথ ইভ্যালুয়েশন একদমই হয়নি। এবং যথেচ্ছাচার হয়েছে, এই নিয়ে একটা আরটিআইও হয়েছিল, একটি সংবাদপত্র সেটা নিয়ে কাজ করেছিলেন। সেখানে দেখা গেছে এই যে বলা হচ্ছে যে 6000 7000 8000 তাদের নাকি সদস্য, কিন্তু তারা যে ট্যাক্স জমা দেয় বা খাতায় যে হিসেব আছে, দেখা যাচ্ছে এত হাজারের কোনো হিসেবই নেই, অথচ তারা কিন্তু মেম্বার। তার মানে সেখানে কিন্তু একটা অ্যাকাউন্টিং ফ্রডের পেলো কি করে, এটাই হলো মেম্বারশিপ পেলো কি করে, অথবা প্রশ্নটা হচ্ছে যে মেম্বারশিপ হওয়ার জন্য যে টাকা দিতে হয়েছে, যে সাবস্ক্রিপশন ফিসটা দিতে হয়েছে, সেইটা তাহলে কোথায় গেল? তার মানে এখানে একটা কিন্তু অর্থনৈতিক তছরূপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এইবারে মুশকিলটা যেটা হয়েছে, যেটা আমি সৌরভ বিশ্বাসের জায়গায় নিজেকে বসিয়ে দেখার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে দেখুন, আমি ধরে নিচ্ছি আমি সৌরভ বিশ্বাস, আমি একজন নেতা, এবং আমাকে কেবলমাত্র আমার এজেন্ডা হচ্ছে আমার দল এবং ভোটটাকে টিকিয়ে রাখা। সৌরভ বিশ্বাসের এজেন্ডা নয় ভালো সিনেমা তৈরি করা। সৌরভ বিশ্বাসের একমাত্র এজেন্ডা, তিনি একটা দলের রাজনৈতিক প্রতিনিধি, তার স্কোরবোর্ডটা ডিপেন্ড করবে যে ইন্ডাস্ট্রিকে কতটা তিনি পলিটিক্যালি মোটিভেট করতে পারলেন, কত শতাংশ ভোট তিনি কনভার্ট করতে পারলেন, কোন ছবি অস্কার নিয়ে এলো, তার ভোট আমি কনভার্ট করতে পারলাম। একদমই তাই। যারা ওখানে বসে রয়েছেন তাদের মূল এজেন্ডাটা ভালো সিনেমা প্রডিউস হচ্ছে কিনা, কিভাবে ইনভেস্টার নিয়ে আসবো, আচ্ছা এই যে নতুন প্রযুক্তি আসছে, যে এআই আসছে, এসব আসছে, আনরিয়েল ইঞ্জিন দিয়ে কাজ হচ্ছে, এইগুলো নিয়ে এবার দেখুন গিল্ডের সাথে আমি বহুবার এই নিয়ে বহু বিতর্কে জড়িয়ে পড়েছি। আমি গিল্ডকে স্পষ্টভাবে বলেছিলাম, দেখুন আপনাদের প্রথম যেটা করতে হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গিল্ডের যেটা করা উচিত, সেটা হচ্ছে একটা স্কিল এনহ্যান্সমেন্ট করতে হবে সবার আগে। তার কারণ হচ্ছে আমাদের এখানকার যারা গিল্ডের সদস্য রয়েছেন, তাদেরকে আমরা প্রযুক্তির সাথে আপডেট করতে পারছি না। এবং গিল্ডকে সবার আগে প্র্যাগম্যাটিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। ধরুন আজ থেকে আমি নিজেকে 1 দশক
পিছিয়ে নিয়ে গেলাম, 1 দশক পিছিয়ে নিয়ে গেলাম। একটা শুটিং করতে গেলে আমার একটা বিশাল বড় ক্যামেরা লাগছে, একেবারে সেপাই নিয়ে 100 জনের ক্রু নিয়ে আসতে হচ্ছে। আজকে কিন্তু আমি সিনেমাটা এইটুকু একটা মোবাইল ফোন নিয়ে বেরিয়ে আমাদের ইন্টারভিউটা কিন্তু আমরা শ্যুট করে নিতে পারি। আপনার মোবাইল ফোন, আমার মোবাইল ফোন, চমৎকার সাউন্ড আসবে, এডিটিং করে আমরা টিভিতে চালিয়ে দেবো। ফলে প্রযুক্তি যেহেতু আপডেটেড হয়েছে, ফলে আমার ওই 100 জন লোককে কিন্তু লাগবে না, আমার 100 জনের জায়গায় হয়তো 30 জন বা 40 জনে কাজ হয়ে যাবে। ফলে আমাদের যে পলিসি লেভেলে প্রবলেমটা রয়েছে, গিল্ড মনে করছে যে না, ওই যে পুরনো নিয়ম ছিল যে 70 জনকে নিয়ে নাও, জোর করে নাও। এবার তখন কি মুশকিল হচ্ছে দেখুন, যে কোনো প্রজেক্টের বা যে কোনো ইনভেস্টার, এটা তো একটা প্রোডাক্ট সিনেমা আলটিমেটলি। তো সিনেমায় যিনি বিনিয়োগ করবেন তিনি তো পরিষ্কার তার প্রোডাক্টের ভ্যালুয়েশন, যে আমি 100 টাকা বিনিয়োগ করলে 120 টাকা রোজগার করতে পারবো, সেই অঙ্কটা কষে তিনি বিনিয়োগ করবেন। এবার তিনি যদি জানেন যে আমার বিনিয়োগের সম্ভাবনা 120 টাকা এবং আমি মানে বিনিয়োগ থেকে রোজগারের সম্ভাবনা 120 টাকা, আর আমি তাকে জোর করে বলছি আপনি 150 টাকা বিনিয়োগ করুন, তাহলে 30 টাকা লসটা সে সাফার করবে কেন? সে তো ব্যবসায়ী। ফলে যখন একটা বাংলা ছবি থেকে কি পরিমাণ টাকা রোজগার হতে পারে এটার মোটামুটি একটা প্রেডিকশান আছে। রাতারাতি হঠাৎ আমরা একেবারে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি বা বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একেবারে 50,000 কোটি টাকার কর্পাস নিয়ে দৌড়দৌড়ি করতে পারবো না, এটা অলিক কল্পনা। তো আমার ইনভেস্টর যদি জানে যে আমি আজকে দেবের মতো স্টারকে নিয়ে বা জিতের মতো সুপারস্টারদের নিয়ে কাজ করলে আমি ধরা যাক 5 কোটি টাকা বা 10 কোটি টাকা রোজগার করতে পারবো, তো তিনি তো বিনিয়োগটাও সেইভাবে করবেন। আমি যদি এখন তাকে গিয়ে বলি না আপনার 10 কোটি টাকা রোজগার হবে, আপনি 20 কোটি টাকা বিনিয়োগ করুন, কেন? তার কারণ ওই বাড়তি লোক বল, এই পলিসি প্রোটোকল, এই সমস্ত এইটাই হচ্ছে গিল্ডের দাবি। এবার গিল্ডের দাবিটা কেন, সেটাই খুব ইন্টারেস্টিং। আমি নিজেকে সৌরভ বিশ্বাসের জায়গায় বসিয়ে ভাবার চেষ্টা করলাম যে তাকে এটা কেন করতে হয়। করতে হয় এই কারণে, ওই যে একটা বিপুল সংখ্যায় লোককে বেহিসাবি কার্ড দিয়ে দেওয়া হয়েছে, মানে আমার তো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। আমার যে পরিমাণ মানুষ দরকার, যে পরিমাণ প্রজেক্টস হচ্ছে, আমি সেই পরিমাণ ম্যান পাওয়ার বা রিসোর্স লাগবে। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা 7,000-8,000 মানুষকে কার্ড আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আমি ধরুন আমি সৌরভ বিশ্বাস, এবার আমি আমার মানে নেতা হিসেবে বা লিডার হিসেবে নিজেকে ভালো রাখার জন্যে আমি সকলকে বলেছি হ্যাঁ তোমরা সব কার্ড টার্ড নিয়ে নাও, আমি তোমায় প্রোটেক্ট করবো। এবার গ্র্যাজুয়ালি কাজ কমছে, যেই হিসেবটা আপনাকে দিলাম যে প্রতি মাসে 10টা তো প্রজেক্ট হচ্ছে না, 2টো প্রজেক্ট ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও এখন একটা প্রশ্নের জায়গায় এসেছে। তাহলে বাকি এই যে 6,000-7,000 মানুষ কাজ পাচ্ছে না, তখন আমাকে নেতা হিসেবে তারা প্রশ্ন করছে যে কি হলো মশাই, আপনাকে ভরসা করে টাকাও দিলাম, কার্ডও করালাম, অথচ আপনি আমার কাজ তো কিছুই দিতে পারছেন না। তখন করছে কি, তখন প্রডিউসারকে বলছে না ঠিক আছে প্রজেক্ট করলে তুমি এই কটা লোক নিয়ে করো। দেখুন, গিল্ড বা ইউনিয়ন অবশ্যই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? মানে গিল্ডকে তুলে দাও, সমস্ত কিছু ফ্রিল্যান্স মডেলে চলে যাও, না তাহলে হবে না। তার কারণ হচ্ছে যে যারা এই মানে আমাদের বাজেটের সময় যে অ্যাবভ দ্য লাইন বিলো দ্য লাইন, এই যে বিলো দ্য লাইন টেকনিশিয়ান মানে যারা স্টার ডাইরেক্টর এই ধরনের লোকজন নয়, এই যে বড় অঙ্কের পপুলেশন বা ক্রু মেম্বার আমাদের সাথে কাজ করেন, তাদের একটা ছাতার প্রয়োজন আছে। না হলে প্রডিউসার পয়সা মেরে দিল, আমি কাকে গিয়ে বলবো? কারণ সবার পক্ষে তো আদালতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মামলা মোকদ্দমা করা সম্ভব না। তো ফেডারেশন বা ইউনিয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই ফেডারেশন বা ইউনিয়নকে বাস্তবসম্মতভাবে আমার বাজারে যা যা যেভাবে এগোচ্ছে সেইভাবে সময়ের সাথে সাথে পলিসিটাকে চেঞ্জ করতে হবে। আমার এখন একটা শর্ট ফিল্ম বানাতে, মানে আমার কাছে এরকমও খবর এসছে যে ওয়েডিং ভিডিও শ্যুট করতে গেছে ধরুন কোথাও দীঘা বা মন্দারমণিতে, সেইখানেও ফেডারেশন গিয়ে কি শুটিং হচ্ছে, কেন দুটো লোক, মানে তার সাথে সিনেমা প্রোডাকশনের সম্পর্ক নেই। ওয়েডিং একটা সম্পূর্ণ সেপারেট ইন্ডাস্ট্রি, সেখানে ঢুকে গিয়ে জোর জবরদস্তি ক্যামেরা ক্রোক করে নাও, এই কেন এই করা যাবে না, ওই করা যাবে না, এই যে বাধা বিপত্তিটা, এতে শুধুমাত্র কাজ কমছে তাই নয়, সবথেকে মেজর ক্রাইসিস যেটা হয়েছে, বাইরের যে বড় অঙ্কের প্রোডাকশান আমরা দেখেছি যে মানে অনুরাগ বসু থেকে শুরু করে একাধিক ছবি তো আমাদের বাংলায় শুটিং হয়েছে, আমাদের গুন্ডে থেকে শুরু করে বিরাট স্কেলে কাজ হয়েছে, সেই ইনভেস্টরগুলো কিন্তু আর বাংলায় কাজ করছেন না। এবং আরও দুঃখের ব্যাপার হচ্ছে যে ধরুন বিজ্ঞাপনের শুটিং, মানে দুর্গাপুজো, পয়লা বৈশাখ কিংবা ধরুন ক্রিসমাস, এই সময় বিজ্ঞাপনের একটা সিজন বলি আমরা, প্রচুর বিজ্ঞাপন শুটিং হয়। এখন এই বিজ্ঞাপন যারা মেকার, যারা ব্র্যান্ডস কিংবা যারা ধরুন প্রডিউসার্স, তারা দেখছে যে এই আমার এত বাড়তি খরচ হয়ে যাচ্ছে, যেই খরচটায় দেখুন বিজ্ঞাপন একদম আরও সোজা প্রোডাক্টের হিসেবে কাজ করবে। আমার যত টাকার প্রোডাক্ট আমি সেল করতে পারবো, আমি সেই হিসাবে বিজ্ঞাপনের মার্কেটিংয়ে খরচ করব। সেই বাড়তি খরচের বোঝা তারা সামলাতে পারছেন না বলে এখানকার বাংলার অভিনেতা অভিনেত্রীদের গত বছর পুজো হয়েছে, ফ্লাইটে করে বম্বেতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার সেট ওখানে বানিয়ে দুর্গাপুজোর শুটিং হচ্ছে, বম্বেতে সেট বানানো হচ্ছে, অভিনয় করছেন বাংলার অভিনেতা অভিনেত্রীরা, তাদেরকে বিমানে করে বম্বেতে উড়িয়ে নিয়ে
কলকাতার দুর্গাপুজোর ওখানে সেট আর্টিফিশিয়ালি তৈরি করে বিজ্ঞাপনটা বানানো হচ্ছে, কিন্তু অথচ কলকাতায় আমার পুজো প্যান্ডেল রয়েছে, উত্তর কলকাতার রাস্তা রয়েছে, লোক রয়েছে, সুন্দর সিনারি রয়েছে, শুটিং করতে তারা পারছেন না অথবা করতে চাইছেন না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে যে বাংলার মানে আমি যখন বম্বেতে যাই বা কেরালায় যাই বা অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করি, তখন রীতিমতো লোকের ধরুন দরকার, মানে এখানকার ধরুন দার্জিলিং একটা সেট আপ দরকার, বলছে না আমরা ওটা মানালিতে রিক্রিয়েট করে নেব, দার্জিলিং করে, এরকম হয়েছে হিন্দি ছবিতে। মানে ক্লিন পিকচার অফ অ্যাভয়েড না, একদমই পরিষ্কার যে ওখানে ওখানে অনেক জটিলতা আছে, আরে ও ফেডারেশন কা এ হ্যায় ও হ্যায়, মানে একটা যেন ভয় যে বাবারে বাবা অনেক কিছু, এইটা কিন্তু হওয়া উচিত না, কারণ এটা তো আলটিমেটলি একটা বাজার। এখানে আমাকে লোকগুলোকে জোরজার করে আমরা না ঢুকিয়ে যদি আমি আরও 4টে ওটিটি চ্যানেল বাড়াতে পারি, যদি আমি এখন যেটা বছরে 30টা ছবি হচ্ছে আমি যদি বছরে 50টা ছবি করতে পারি, তা কাজের সংখ্যা বাড়লেই তো আমার রিকোয়ারমেন্ট বাড়বে। কিন্তু আমাদের আনফর্চুনেট যে আমি কিছুতেই এই নেতাদেরকে এত লড়াই করেছি, এত কিছু বুঝিয়েছি, তারা কিছুতেই এইটা বুঝতে পারছেন না যে তাদের এই মুহূর্তে ফোকাস করা উচিত যে কি করে কাজের সংখ্যা বাড়াবো। ছবির সংখ্যা বাড়ালাম, টেলিভিশন, মানে এই মুহূর্তে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিটা পুরোটাই দাঁড়িয়ে আছে টেলিভিশন ইন্ডাস্ট্রির ওপরে। টেলিভিশন ইন্ডাস্ট্রি একা কাঁধে করে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনি যদি লাস্ট বিজনেস দেখেন, একাধিক বাংলা ছবি ফ্লপ, মানে দেবের এই খাদান, প্রজাপতি কিংবা শিবপ্রসাদ মুখার্জির কয়েকটা ছবি, এইগুলো বাদ দিয়ে অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি অ্যাভারেজ ট্রেন্ড দেখেন কিন্তু ম্যাসিভ ফ্লপ। কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে, টাকা উঠছে না, বাংলা অডিয়েন্স কিন্তু হলে যাচ্ছে না। এবার দেব তো আলটিমেটলি তারও তো একটা বয়স হচ্ছে, তিনিও তো এবার মানে কত আমাদের নতুন হিরো প্রয়োজন, দেবজিৎ এনারা তো সিনিয়র হয়ে যাচ্ছেন, এবার মানুষের তো বয়স বাড়ে, এবার তার মানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এবার সেই প্রজন্মকে ধরুন একটা সিম্পল ব্যাপার, একজন মানে দেব বানানোর পেছনে প্রডিউসারদের তো বিনিয়োগ করতে হয়েছে বছরের পর বছর, তাকে ওইভাবে প্রজেক্ট করতে গেলে একটা ছবি চললো না, তারপরে আবার বিনিয়োগ, এই যে রিস্কটা নিয়েছে তার কারণ হচ্ছে বাজারের ওপরে প্রডিউসারদের কনফিডেন্স ছিল যে আমার একটা ছবি নষ্ট হয়ে গেলেও আমি দেবের পেছনে যদি বিনিয়োগ করি তাহলে আই ক্যান মেক দেব আ বিগ থিং, যাতে আমি এটাকে মার্চেন্ডাইজিং হিসেবে ব্যবহার করতে পারি। দিনের পর দিন একাধিক প্রোডাকশন কোম্পানি কিন্তু দেবজিৎ এদের পেছনে বিনিয়োগ করেছে বছরের পর বছর, আজ তারা সেপারেট প্রডিউসার্স হয়েছেন সময়ের নিয়মে, কিন্তু একসময় বিনিয়োগগুলো না হলে কিন্তু আমি যে ধরুন একের পর এক বাংলা ছবিতে, বিগ বাজেট বাংলা ছবিতে অভিনয় করেছি, মানে যে সময় ধরুন রাজ চক্রবর্তী, রবি কিনাগি, সুজিত মণ্ডল, রাজা চন্দ, যারা একসময় মানে দাপিয়ে বেরিয়েছেন, সেই মানে ওই বিনিয়োগগুলো ছিল বলেই কিন্তু আমরা সাস্টেন করেছি। বাংলা ছবির উত্থান পতন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ডাউনফল হলো, সেখান থেকে আবার তিনি ঘুরে এলেন, এই যে ওই ডাউনফলের পরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পেছনে বিনিয়োগ করার রিস্কটা নিলেন বিনিয়োগকারী, তার কারণ তিনি বাজারটায় কনফিডেন্স ফিল করলেন যে না আমি যদি সেই কনফিডেন্সটা এখন নেই। তার দুটো কারণ হচ্ছে, এক, ব্যবসা জেনারেট করা যাচ্ছে না, আর দুই, যেটা মেজর ক্রাইসিস হয়েছে, যেটা আমার অনেক সতীর্থদের থেকে আমি খবর পেয়েছি, যেটা আমি একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করি এবং করতে অনুরোধ করি সকল নেতাদের, যে পেশাগত জায়গায় রাজনৈতিক ব্যাপারটা একেবারে ঢুকে পড়েছে। মানে কাস্টিং লেভেলে, যদিও ঈশ্বরের আশীর্বাদে আমাকে এখনও ফেস করতে হয়নি, কিন্তু অনেক অভিনেতাকেই আমি দেখেছি, ধরুন তিনি সিপিএমের মিছিলে হাঁটলেন বা কেউ বিজেপির মিছিলে করলেন, কাস্টিং লেভেলে তাদেরকে কিন্তু সাফার করতে হচ্ছে। মানে একটা ওই অদৃশ্য হস্তের প্রভাব থাকলেও থাকতে পারে, যে অজ্ঞাত কারণে মুখের উপর বলছে না যে আপনাকে হটিয়ে দিলাম, কিন্তু তিনি অডিশন দিচ্ছেন, স্ক্রিন টেস্ট দিচ্ছেন, তারপর কোথায় আর ডাক পাচ্ছেন না। এরকম বহু অভিনেতা অভিনেত্রী যারা প্রতিবাদ করলেই আর ডাক পাবেন, এইটা কিন্তু একাধিক ক্ষেত্রে হয়েছে। এবং তখন আমরা কিন্তু শুধু অভিনেতা নয়, আমরা বহু পরিচালককেও দেখলাম। আপনি দেখুন, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে একটা অদ্ভুতভাবে একটা ক্যান্সেল কালচার সৃষ্টি করা হলো। অনির্বাণ ভট্টাচার্যের মতো ক্রিয়েটিভ ডাইরেক্টর, অভিনেতা, এ কিন্তু বাংলার অ্যাসেট, আজকে তাকে আমরা একটা শ্যাডো ব্যান করে দিলাম যে না উনি কোথাও করলে করবো না। কেন? তার কারণ তিনি একটা মামলা করেছেন হাইকোর্টে অন্যান্য ডাইরেক্টরদের সাথে মিলে, যে যেখানে তাকে শুটিংয়ে বেশ কিছু গিল্ডের পলিসির প্রবলেম করতে হচ্ছে। এখানে একটু তোমার একটা কোয়েশ্চেন করি, এই যে তুমি এক্সাম্পল নিয়ে বললে, অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে আমরা শুটিং ফ্লোর বুক করলাম, পুরো ডেট স্কেডিউল থাকলো, টেকনিশিয়ানরা সেদিনকে এলো না, কিন্তু যার শ্যুট থাকলো, সে মিউজিক ভিডিও হোক কিংবা যে কোনো কিছু হোক, তার তো বিরাট লস হলো। এরকম বহু হচ্ছে। না, টেকনিশিয়ানরা এলো না, তার কারণ ওই টেকনিশিয়ানদের ওপরে তার যে গুরু, এবার সেই গুরু সে কি তার গিল্ডের হেড, না কোনো পলিটিক্যাল বস, না কে? অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি পলিটিক্যাল বস, আমি ধরে নিচ্ছি, তার কারণ না হলে সবাই মিলে আসবেন না কেন? তার মানে এদের ওপরে যে চালিকা শক্তি আছে, তিনি এদেরকে বলে দিচ্ছেন হ্যাঁ বা না, তুমি এসো না বা ইত্যাদি, এবং তখন তারা ভয়ে আসছেন না, এই নয় কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন না। এই যে কাজটায় তারা এলেন, মানে ডিক্টেটরশিপ, কাজটায় যে তারা আসছেন না, আমি টেকনিশিয়ানদের সেটাই বোঝাতে চাই যে কাজ কমে গেলে ক্ষতিকার,
কাজ কমে যদি যায়, রোজগারটা যারা মানে আমাদের এখানকার টেকনিশিয়ানরা তো বেশিরভাগই যারা ফিল্ম বা এতে কাজ করছেন তারা তো প্রত্যেক দিন দৈনিক রোজগার করেন। এতে তো কোনো মাইনাস সিস্টেম নেই যে আমি আজ এলাম না সরকারি অফিসের মতো ঠিক মাসের শেষে পে চেকটা ঢুকে যাবে। এখানে প্রতিদিন তিনি কাজ করে পরিশ্রম করে রোজগারটা করে নিয়ে যাচ্ছেন। এবার এই যে নেতাদের কথায় এনারা উঠছেন বসছেন, তিনি শুটিংয়ে আসছেন না, তার জন্য প্রোডাকশন অন্য জায়গায় শিফট করে যাচ্ছে, ক্ষতিটা কার হচ্ছে? নেতার হচ্ছে না, হচ্ছে কিন্তু এই টেকনিশিয়ান। একদমই তাই। কারণ যারা দৈনন্দিন কাজ করছেন তারা দিনের শেষে রোজগার না করতে পারলে তাদের পরিবার কিভাবে সাফার করবে? এবার সবার তো ব্যাকআপ প্রফেশন থাকে না, প্রত্যেকে অনেকেই আছেন যারা পুরোপুরি এই পেশায় নিয়োজিত। তখন তাদের কিন্তু দুটো জিনিস করতে হচ্ছে। এক, হয় সে সামাজিকভাবে সম্পূর্ণ কম্প্রোমাইজ করে ফেলতে হচ্ছে, যেভাবে আমরা সম্প্রতি শহীদ দিবসেও দেখলাম যে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী যারা কিন্তু কিছুদিন আগে অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেছেন, তারা হঠাৎ করে শহীদ দিবসের মঞ্চের একদম ফ্রন্ট লাইনে বসে পড়লেন। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। মানে আমার যদি এতই আদর্শগত কারণ থাকে তাহলে আমি ওই দলে গেলাম কেন, বা এই দলেই বা এলাম কেন? তার মানে যখন আমি বুঝলাম যে আমি এই সরকারের সমালোচনা করলে আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে বা কাজ পাচ্ছি না, তখন আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তার কারণ এই অভিনেতাদের সাথে আমি মিট করে দেখেছি এনারা রাজনীতিটা করেন কেবলমাত্র দায়ে পড়ে। বহু অভিনেতা অভিনেত্রী আছেন যাদেরকে আমি কথা বলে বুঝেছি যে তারা কিন্তু জানেন না। আমি নিজে যতটা বাইরে থেকে সমালোচক হিসেবে তৃণমূল কংগ্রেসের 4টে পলিসি জানি বা তাদের দলের কম্পোজিশন জানি, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে নেতা হয়েছেন তারা অনেকেই সেসব জানেন না। তাদেরকে প্রফেশনাল পেশার জায়গার যে ইনসিকিউরিটি সেইটাকে কাজে লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে। এরকমও হয় যে টেলিভিশনের সেটে ধরুন টিভি সিরিয়ালে শুটিং হচ্ছে, কোনো একটা পার্টির প্রোগ্রাম আছে, এসে একদম বলে দেওয়া হয় প্রডিউসারকে যে আজকে 3টের মধ্যে এই টিমটাকে ছাড়তে হবে, সব অভিনেতারা লাইন দিয়ে যাবেন ওই পার্টির ওখানে। ফলে এই যে একটা অদ্ভুত মানে একটা অন্টোরাজ আমাকে ক্রিয়েট করতেই হবে, এবং নিজের ইচ্ছের যদি কোনো জায়গা না থাকে তাহলে তো গণতন্ত্রটা ভেঙে পড়বে। এবং আমি যদি সবসময় প্রফেশনাল ইনসিকিউরিটি দিয়ে মানুষকে প্রেশারাইজ করতে থাকি, যেরকম আমার ঘোরতর আপত্তি থাকে, প্রত্যেক বছর শহীদ দিবসে আমি একাধিকবার বলি যে যারা তৃণমূল কংগ্রেসটা লড়াই করে সারা বছর করেন তারা কেন সামনের সারিতে জায়গা পান না? আমরা দেখি যে কেবলমাত্র বাণিজ্যিক কারণে কিছু মুখকে দেখাতে হবে বলে যে দেখুন এই আপনারা রোজ টিভিতে এদের দেখেন না, রোজ সিনেমা হলে এদের দেখেন না, এরা আমাদের সাথে আছে। ফলে এই মার্কেটিংটা তো আলটিমেটলি দুদিকেই ক্ষতি করছে। তার কারণ আপনি এটা বুঝতে পারছেন না অভিনেতারা যে একজন অভিনেতার কোনো দল মত জাতি হয় না। আমি যখন মঞ্চে পাঠ করছি বা আমি যখন একটা টিভিতে অনুষ্ঠান করছি, আমি সিপিএম না তৃণমূল না বিজেপি সেটা দর্শকের কাছে ইমিডিয়েট, সবার আগে তার পরিচয় সে একজন অভিনেতা, তার পারফরম্যান্সটা দেখতে সে মঞ্চে আসবে। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে কি, যখনই আমি কোনো একটা দলের হয়ে সালিশি করছি প্রকাশ্যে, তখন কিন্তু যে লোকটা ধরুন আমি তৃণমূলের হয়ে কথা বলছি এই বাজারেও, আমি ধরে নিলাম যে আমি খুব আদর্শগতভাবে তৃণমূল করি, এবার আমি বলছি, এবার যে লোকটা ধরুন উল্টো দিকের বিরোধী পক্ষ, তার কিন্তু মনে একটা সংশয় হচ্ছে যে বেটা এও চোর নয় তো, এর সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই তো, হয়তো আমি দুর্নীতির কিছুই জানি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, তার লিডারশিপটা আমার পছন্দ হয়, আমি এসছি, কিন্তু সে আমার সিনেমাটা দেখতে আসছে না, বলছে ও তোর নিশ্চয়ই চুরির টাকায়। এই জায়গাটা প্রবলেম হয়ে যাচ্ছে। ফলে আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি ঘুরে দাঁড়াতে হয়, সবার আগে গিল্ড সিস্টেমটাকে রিফর্ম করতে হবে সময়ের সাথে সাথে। এবং আমি মনে করি যে তারাই চালিকা শক্তি হয়ে বসুন যারা সেই কাজটা করতে জানেন। আমি যেরকম মুখ্যমন্ত্রী বা অর্থ দপ্তর চালাতে পারবো না, আমাকে কালকে লালবাজারের ডিজি বানিয়ে দিলে যেরকম আমি কাজটা করতে পারবো না, একই রকমভাবে ডিজিকে একজন করে দিলে তো হবে না। তার তো আমাদের বিভিন্ন পর্বে বিভিন্ন মানুষজন অনেক রকম কথা বলেছেন। হ্যাঁ, তার কারণ তিনি তো সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত নন, তিনি ফিল্ম বানাননি, তিনি অভিনেতা নন, তিনি টেকনিশিয়ান নন। ফলে আমি ধরুন আমার একটা টেকনিক্যাল আপগ্রেডেশন প্রয়োজন, সেটা আমি একজন নেতাকে কি করে বোঝাবো? ফলে একই রকমভাবে নেতা যদি আমাকে এখন রাজনীতির কপচানি বোঝাতে আসে, তখন আমিও বুঝতে পারবো না, এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আগে হ্যাঁ আপনারা নেতাগিরি করতে হয় আপনারা করুন, কিন্তু বিষয় হচ্ছে যে সাবজেক্টটা বোঝে তাকে তার যোগ্য চেয়ারে বসান, আপনারা পলিটিক্যাল জায়গায় রাখুন। এবং সেকেন্ডলি, প্রত্যেক মানুষের নিজস্ব রাজনীতি আছে। একজন অভিনেতা অভিনয় করবেন বলে তার কোনো নিজস্ব আদর্শ থাকবে না, বা ডিরেক্টর করবেন বলে থাকবে না তা নয়, কিন্তু কাজটা, সৃষ্টিটা আর পার্সোনাল পলিটিক্সটা আপনি কোন মঞ্চে উঠে করবেন, এই দুটোর মধ্যে একটু যদি ফারাক না রাখি, আমাকে যদি জোর করে প্রমাণ করতে হয়
যে আমি তৃণমূল বা আমি বিজেপি বা আমি সিপিএম তার জন্য আমি কাজ করছি, তখন কিন্তু আলটিমেটলি আর্টটা এফেক্টেড হচ্ছে। ফলে আর্টের রাজনীতিটা সেপারেট রাখুন, আর মঞ্চের রাজনীতিটা মানে দলীয় রাজনীতি যেটা আপনার যে কোনো দলকে আপনি ভোট দিতে হয় দিন, যে কোনো, কিন্তু এই যে একটা ত্রাস সৃষ্টি করা, এইটাকে করলে আলটিমেটলি সাফার করছে কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রীরা এবং ওভারঅল ফিল্ম ইন্ডাস্ট্রি। ফলে আমি এটাই অনুরোধ করব আপনাদের শোয়ের মাধ্যমে যে কাজের সংখ্যা কি করে বাড়ানো যায়, বিনিয়োগ কি করে বাড়ানো যায়, নতুন স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। এখন নিত্য নতুন মানে গেমিং থেকে, যেরকম আমি আমার কোম্পানিতে একটা এআই এবং গেমিংয়ের কাজ করছিলাম, আমি সারা কলকাতার বহু ইনস্টিটিউট খুঁজে কোনো পাইনি, এই প্রপার ট্রেইনড লোককে পাইনি। ফলে এই স্কিল ডেভেলপমেন্টটা করাটা খুব প্রয়োজন। এবং সর্বোপরি নেতাদের প্ল্যাটফর্মটা রাজনীতির মঞ্চে করুন, আর শিল্পীদের প্ল্যাটফর্মটা, শিল্পীদের নিজস্ব রাজনীতিটা শিল্পের মঞ্চে করুন। এই দুটোকে পৃথক করলেই আমার মনে হয় টালিগঞ্জ, কিন্তু এখানে অনেক সম্ভাবনাময় আর্টিস্টরা রয়েছেন, এখানকার যারা কলাকুশলী রয়েছেন, আমি নিজে কাজ করে বলছি এদের যা প্রতিভা রয়েছে, কম বাজেটে কম সময় যে পরিমাণ কাজ এনারা করতে পারেন টালিগঞ্জের কলাকুশলীরা, আচ্ছা বড় ইন্ডাস্ট্রির লোককে দিলে তারা ভিড়মি খেয়ে যাবে। বেশ অরিত্র, আমাদের একদম শেষ সময়, খুব সংক্ষেপে বলবে। আমরা বিভিন্ন মানুষজন যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমি প্রথমেই বলেছিলাম অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিশিয়ানদেরও পর্যন্ত আমরা এনেছি। বিভিন্ন স্টেটমেন্ট তুমি কি সংক্ষেপে বলো। কেউ বলছে বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছে, কেউ বলছে এখানে মাফিয়া রাজ চলছে, কেউ বলছে সিন্ডিকেট রাজ চলছে, কাটমানি চলছে, গিল্ডের কার্ডি যেটা তুমি বলছো, এবং কেউ বলছে বিশ্বাস ইন্ডাস্ট্রিজ, প্রথমে যে তুমি কথাটা বললে, এই সবগুলোকে কোলেক্ট করে তুমি ক্লাব করো। খুব সংক্ষেপে তোমার বিশ্লেষণ। সংক্ষেপে আমার বিশ্লেষণ একটাই, যে এইগুলো বিভিন্ন শব্দে বলা যায়, কিন্তু আমি এক্স্যাক্ট টার্মটা বলে দিচ্ছি। এখানে পলিটিশিয়ানদের ইগো চলছে। একজন পলিটিশিয়ান, তিনি মানে পলিটিশিয়ান হতে গেলে নার্সিসিস্টিক হতে হয়। তো সেই জায়গায় একজন পলিটিশিয়ান এক্সপেক্ট করেন যে আমি যা বলবো আমার কথায় সবাই হ্যাঁ হুজুর বলবে। যে লোকটা হ্যাঁ হুজুর বলছে না, সেই লোকটার উপরে কিন্তু বিভিন্ন রকম ভিন্ডিকটিভ ব্যাপার নেমে আসছে। তো এখন যেটা চলছে সেটা সিম্পল একটা ইগোর লড়াই, যে আমি আজকে যদি সমালোচনা করি আমাকে পরের দিন একদম মানে যে লোকটা মনে করছে যে আপনি যোগ্য নন, আর আপনি যে ওই চেয়ারে বসে আছেন, এই দুটো মানুষের মধ্যে একটা কনস্ট্যান্ট ইগোর লড়াই। যে লোকটা চেয়ারে বসে আছে তিনি মনে করছেন যে আমি সুপ্রিম ক্ষমতাশালী, আমার কথায় কেন চলবে না। যেটা আপনি দেখবেন হয়তো গিল্ড যখন এই লেটেস্ট ভিডিওটা যখন ওরা প্রকাশ করলো, নতুন একটা ওটিটি বাংলাদেশ থেকে যখন জয়েন করলো, তখন একটা হ্যাশট্যাগ দিয়েছিল যে স্বরূপেই ফিরলো ইন্ডাস্ট্রি। তো তার মানে যে এই যে স্বরূপ বিশ্বাস যে ব্যক্তিত্ব, মানে তিনি কোন দল করেন আমি সেটা ইমেটেরিয়াল ধরছি, এই ব্যক্তির ওই পলিটিক্যাল ইগোটা, যে তুমি আমার কাছে সারেন্ডার করলে, অবশেষে তুমি আমার কাছে এসে আমার শর্তই মানলে। আরে শর্তটা যদি মানতেও হয় কার জন্যে, হ্যাঁ কার জন্যে মানছি, কারণ ইন্ডাস্ট্রির জন্যে মানছি। মামলা মোকদ্দমা জেল হাজত করে ক্ষতি কার হবে? ইন্ডাস্ট্রির যারা ওই দিন আনি দিন খাই লোকগুলো কাজ পাবে না, না খেয়ে মরবে। ফলে আমার মনে হয় ইগোটাকে একটু সরিয়ে রেখে, রাজনৈতিক লড়াইটাকে রাজনীতির মঞ্চে রেখে শিল্পকে মুক্ত করে দিন, শিল্পের রাজনীতির কণ্ঠটাকে মুক্ত করে দিন, যার যেভাবে খুশি সেইভাবে কাজ করতে দিন, কাজের সংখ্যা বাড়ান, বিনিয়োগ বাড়ান, টালিগঞ্জকে আবার আমরা নতুন ভাবে দেখতে। অনেক ধন্যবাদ অরিত্র তোমার সময়ের জন্য। তুমি অনেক ব্যস্ত, অনেক তোমার কাজ, তাও তুমি সময় দিয়েছো, অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন আজকে আমরা বিশ্বাসে অবিশ্বাসে পর্বে অভিনেতা অরিত্র দত্ত বণিক খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, এবং আপনাদের শোনা দরকার, প্রত্যেককে জানানো দরকার। অরিত্র যেভাবে বিশ্লেষণ করলে, যেভাবে ডিসক্রাইব করলো, বিশ্লেষণ করলো, তাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা চলছে, আমরা কিন্তু মোটামুটি আপনাদের সামনে পর্বে বাই পর্ব এক একজন এক এক রকমভাবে আপনাদের সামনে তুলে ধরছেন, আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের এই পর্ব চলতে থাকবে, সঙ্গে থাকবে।